দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে সারা দেশে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে, সে নিয়ে আমাদের আজকের আলোচনা। এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে যে টিকা সময় মতো আমরা পাবো কিনা, সে টিকা এসেছে এবং আজকে সেটি সারা দেশে দেয়া শুরু হয়েছে। দেয়ার যদিও লক্ষ্যমাত্রা বা সক্ষমতা অনেক বেশি ছিল, রেজিস্ট্রেশনের অসুবিধার কারণেই আজকে ৩১,০০০-এর কিছু বেশি সংখ্যক মানুষ টিকা নিতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, সামনে যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে রেজিস্ট্রেশন কেন্দ্রিক, সেগুলো কাটিয়ে উঠে কবে নাগাদ যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে সে অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হবে। এসব সমস্যা এবং তার সমাধান কি হতে পারে এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হচ্ছেন। স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, তিনি সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও আছেন ডক্টর লেলিন চৌধুরী, তিনি প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত। এছাড়াও সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এম জাকির হোসেন, তিনি সাবেক পরিচালক আইইডিসিআর। আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে যে টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন হলো তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নিতে চাই। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে দেশজুড়ে শুরু হলো করোনার টিকাদান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুজন বিচারপতির টিকা নেওয়ার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয় এই কার্যক্রম। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যম কর্মী ও মন্ত্রণালয়ের কর্মীদের হট্টগোলের মধ্যেই টিকা নেন তিনি। এরপর নেন কৃষিমন্ত্রী, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী, বন পরিবেশ মন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। টিকা নেয়ার আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, অ্যাপে নিবন্ধনে কিছুটা সমস্যা হচ্ছে, যা সমাধানে কাজ চলছে। এ সময় পার্শ্ব প্রতিক্রিয়ার গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান তিনি। এই ভ্যাকসিন নিয়ে যাতে কোনো রকমের রিউমার না হয়, এই ভ্যাকসিন খুবই নিরাপদ। যতগুলো ভ্যাকসিন আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। যদি অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে কষ্ট হয়, আমাদের আরও নির্দেশনা আছে। তারা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে তথ্য সেন্টারে তারা নিবন্ধিত হতে পারে এবং তারা ভ্যাকসিন নিতে পারে। এদিকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব, এসএসএফ এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ, ভারপ্রাপ্ত সেনা প্রধান এস এম শফিউদ্দিন সহ শতাধিক সেনা সদস্য। দেশবাসীকে আহ্বান করছি, আপনাদের যখনই আপনার তারিখ আসবে আপনারা এসে টিকা নেবেন। তবে আমি এত সঙ্গে আমি বলতে হচ্ছে, আমার প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান, দেশবাসী আরও বেশি সাহস পাবে। রাজধানীতে অর্ধশত হাসপাতালে দেওয়া হচ্ছে করোনার টিকা। শুরুতেই চলে আসতে চাই অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, আপনার কাছে। আপনাদের হাসপাতালের ছবিগুলো দেখছিলাম, আপনাদের অভিজ্ঞতাটা কি? সাধারণ মানুষ কি ভয় পাচ্ছেন টিকা নিতে, নাকি আগ্রহ রয়েছে? এই যে রেজিস্ট্রেশনের কারণে যে জটিলতা হচ্ছে সেটার কারণেই তারা আসলে আসতে পারছেন না? আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু করোনা ভ্যাকসিন নিয়েছি 28শে জানুয়ারি। আমার বিশ্ববিদ্যালয়ে 198 জন প্রথম দিন নেয় এবং আমি তাদের একজন, এবং চতুর্থ ব্যক্তি ছিলাম আমি যে নেওয়ার, এবং কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমরা সুস্থ আছি এবং স্বাভাবিক কাজকর্ম করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি লক্ষ্য করেছি যে 28শে জানুয়ারিতে অনেক ভিড় ছিল। আজকেও সকালবেলা থেকে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এসছে, এবং অনেকেই যে অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন তা না, কিন্তু কেউ কেউ এনআইডি নিয়ে এসে ওখানে বসেই তারা নিবন্ধন করে নিয়েছেন। এবং আমি আজকে দেখেছি প্রফেসর সৈয়দ মুদাসসির আলী, উনিও কিন্তু এসে এখান থেকে নিয়েছেন, বিচারপতিরা নিয়েছেন, আমাদের যে সমস্ত চিকিৎসক, শিক্ষক এবং বাইরে থেকে অনেক যারা জ্ঞানী গুণী বিচারপতি ছাড়াও সাংবাদিক, তারা এসে নিয়েছেন। আমি মনে করি না যে কারো মধ্যে কোনো ভয় ভীতি আছে। তবে পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গুজবটাকে বেশি মূল্যায়ন করতে চাই। আপনি জানেন যে গুজব কেন ছড়ানো হয়? একটা ভয় ভীতি যদি তৈরি করা যায়, একটা মানুষ বলল যে ওই অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু 2 to 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, আবার ফাইজার মডার্নাটা হলো -70 ডিগ্রি। কোনো কোনো সময় -70 ডিগ্রি টেম্পারেচারের কারণে ওই জায়গাটা বেশ ঠান্ডা থাকে, কারো কারো নেক্রোসিস হতে পারে। বাট এই যে 2 to 8 ডিগ্রি, আমাদের দেশে কিন্তু ইপিআই প্রোগ্রাম তো আপনি জানেনই, সারা জীবন চলছে। আমাদের এই টেম্পারেচারে আমরা অভ্যস্ত।
তবে বলা আছে যে কিছু কিছু বিষয় মনে রাখতে হবে, যে 10 জনকে একটা ভায়ালে 5 মিলিলিটার থাকে, তার মধ্যে 0.5 করে করে প্রত্যেকে দিতে হয়, 10 জনকে দিতে হবে। এখন দেখা গেল যে এক জায়গায় 85 জন আছে, আরও 5 জন হলে 9 জন 90 জনকে দেওয়া যাবে। ওই 5 জন নিয়ে যেন করতে হয়, কারণ হলো যে একবার একটা ভায়াল খুললে দেখা যায় যে 6 ঘন্টা পরে কিন্তু সেটা আর রাখা যাবে না। এই কারণে এই জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার। আমাদের স্টোরেজ, কোল্ড চেইন এগুলো মেনটেন করছে। আর একটা জিনিস হলো যে কেউ কেউ বলছে যে যদি বেশি ঠান্ডা হয়ে যায়, এমনভাবে আমি রাখলাম যে টেম্পারেচার মোর দ্যান, এমন হলো যে ওটা জমে গেছে, সেই সব কারণেও কিন্তু ভ্যাকসিন নষ্ট হতে পারে। আমরা চাই যে যারা নিবন্ধিত হয়েছেন তারা তো আসবেনই, যারা এখনও পর্যন্ত অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারেননি, যেটা মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে অনেকে কিন্তু মোবাইলটি নাই, অনেকে অ্যাপস ব্যবহার করতে পারছে না, অথবা যেভাবে করা দরকার সেভাবে করছেন না, সেই ব্যক্তিগুলো এনআইডি নিয়ে আমি মনে করি কেন্দ্রগুলোতে গেলে 1005টি কেন্দ্রে কিন্তু আজকে দেওয়া হয়েছে। এখন যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে তো শুধুমাত্র 55 বছরের বেশি জি, যারা এখন তারা হলো করতে 55 পারবেন। ঊর্ধ্ব এবং ফ্রন্টলাইনার, যারা 55 ঊর্ধ্ব এবং ফ্রন্টলাইনার তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু Frontline-এর ফ্রন্টলাইনারের মধ্যে ক্ষেত্রে চিকিৎসক, যখন করতে চাওয়া হচ্ছে তখন তো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র মনোনীত যারা জি তারা করতে পারবেন। জি, তো জি। সেটার কি ব্যাখ্যা আপনারা পেয়েছেন যে কারা মনোনীত বা কিভাবে না, সেটা হচ্ছে? এক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে যারা নিবন্ধিত হচ্ছেন 55 ঊর্ধ্ব, তারা ফ্রন্টলাইনার কিনা এটাকে দেখা হয়। যেমন চিকিৎসক বা যেখানে যে হাসপাতালগুলো তোমরা কাজ করছেন, তারা কিন্তু সরাসরি রোগীর সাথে ডিল করেন, সেটা আউটডোরে হোক, ইনডোরে হোক, সব জায়গায়। এছাড়াও একজন চিকিৎসক যখন প্রাইভেট প্র্যাকটিস করে, তিনিও তো যে রোগী দেখছেন উনিও কিন্তু ফ্রন্টলাইনার, কারণ ওই রোগীর মাধ্যমেও তার মধ্যে করোনা ছড়াতে পারে। সুতরাং তাদেরকেও কিন্তু ফ্রন্টলাইনার হিসেবে দেখা হবে। সাথে সাংবাদিক, শিক্ষক, সাংবাদিক এবং যারা পুলিশ বা র্যাব বা আর্মিতে আছেন, বা যে সমস্ত আমলা সরাসরি মানুষের সাথে মেশেন, তারাও কিন্তু ফ্রন্টলাইনার হিসাবে চিহ্নিত। সেক্ষেত্রে কি তারা যদি এই মুহূর্তে বিএসএমএমইউতে যান, জি। এমন কোন ধরুন সাংবাদিক তিনি তার পরিচয়পত্র নিয়ে গেলেন, তিনি কি সেদিনই টিকা দিয়ে আসতে পারবেন? সেক্ষেত্রে বলা আছে যে আজকে ধরেন আমার ওখানে 200 জন দেওয়ার কথা, যদি ওই 200 জনের মধ্যে উনি এসে উপস্থিত হন, অ্যাপসে যদি ধরেন 150 আর 50 জনকে, তার মধ্যে উনি আসতে পারবেন, কাজেই সেখানে কোনো বাধা নেই। সেই কারণে আমার মনে হয় যে অ্যাপসের মাধ্যমে আসতে পারলে ভালো হয়, যদি না পারে সরাসরি এসে ওখানে নিবন্ধন করে তারা টিকা দিতে পারবেন। তিনি যেই হন না কেন ফ্রন্টলাইনার হতে হবে। এটা কি শুধুমাত্র বিএসএমএমইউর ক্ষেত্রে জি, প্রযোজ্য? যে আমি এটা বলছি বিএসএমএর ক্ষেত্রে। আচ্ছা, এবং এটা ডিজি অফিস থেকে এই ধরনের একটা নির্দেশনা অন্যান্য হাসপাতালগুলোতেও দেওয়া আছে। জি। ডক্টর লেনিন চৌধুরী, আপনার কাছে আসি। এই যে অ্যাপের মাধ্যমে বলা হচ্ছে, যদিও অ্যাপটা এখনো আসেনি, ওয়েবসাইটে গিয়ে তাদের যে একটা পোর্টাল রয়েছে সেটার মাধ্যমে এখনো করা হচ্ছে, অ্যাপটা হয়তো খুব শিগগিরই চলে আসবে। এর বাইরে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে যে মানুষ করতে পারবেন, সেটার কি স্পষ্ট কোনো প্রচারণা আপনার চোখে পড়েছে? দেখুন, নিবন্ধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তিটা মানে প্রথমে তারা ভাবলো অ্যাপসের বাইরে করা যাবে না, এখন পোর্টালে করা যাচ্ছে। একই সাথে বলা হচ্ছে এনআইডি নিয়ে গিয়ে কেউ সরাসরি টিকা দিতে পারবে, তাহলে মানুষ কোনটা করবে? যখন এনআইডি কার্ডটা নিয়ে টিকা দেয়া যায়, তখন তো অ্যাপসের নিবন্ধনের ঝামেলায় যাবে না। এর একটি কারণ হচ্ছে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কিন্তু মানে টেকনোফোবিয়াতে ভোগে। রেজিস্ট্রেশন করতে যাব, পারবো কি পারবো না, কোথায় চাপ দিব, ভুল হবে। সেখানে যে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি রয়েছে, সেটা নিয়েও অনেকের জন্য সেটা একটা নতুন ধারণা যে এটা কি, কোথায় আসবে, কোথায় দিতে হবে। বিশেষ করে দেখুন 55 ঊর্ধ্ব মানুষ, এদের প্রায়, আমি প্রায় বলছি সবও হতে পারে, 90% কিন্তু টেকনোফোবিয়াতে ভোগে, আমি সহ। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে পরিবারের অন্যের সাহায্য নেবে। এটা নিতে গেলেও কিন্তু ওইটা রেজিস্ট্রেশনটা করতে বেশ কিছু সময় লাগে, এবং ওই জাতীয় সহায়তার ক্ষেত্রে যিনি চাইবেন সহায়তা, তার মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করে। এ কারণে কিন্তু প্রথম থেকে আমরা একটা কথা বলে এসেছিলাম, সম্ভবত টিকাদান কর্মসূচির প্রথম চ্যালেঞ্জটা হবে অ্যাপের মাধ্যমে নিবন্ধন। কারণ আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, যারা কম শিক্ষার সাথে কম যুক্ত, মেধা চর্চা কম করে, টেকনোলজি ব্যবহারে অভ্যস্ত না, তাদের কিন্তু এক ধরনের ভীতি বা অনীহা রয়েছে, দ্বিধা রয়েছে। এটি কাটানোর ব্যাপার। আপনি দেখুন আজকে কারা টিকা নিল, নিবন্ধিত লোকজন এবং কিছু লোকজন যারা
এনআইডি নিয়ে সরাসরি কেন্দ্রে গেল, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ অথবা চেনে। অথচ আজকের এই পুরো টিকাদানের উৎসবে আমরা কোনো শ্রমজীবী মানুষ, যারা মেহনতের সাথে যুক্ত প্রান্তিক মানুষ, তাদের কিন্তু দেখিনি, একজনও না। এর ফলে কি দাঁড়ালো জানেন? আমি আজকে বিকেলে কিছু মানুষ যারা এরকম প্রান্তিক পেশার সাথে যুক্ত জিজ্ঞেস করছিলাম টিকা তারা নেবে কি না। গড়পড়তা একটা উত্তর পেয়েছি, এটি তো আপনাদের জন্য যারা শিক্ষিত, পড়াশোনা করেন, সাহেব, নানা জায়গায় চাকরি করেন, তাদের জন্য। অর্থাৎ সাধারণ মানুষ এখনও যে টিকাটি তাদের জন্য, এই ধারণায় কিন্তু অভ্যস্ত হয়নি, অথবা এই ধারণায় তাদের মধ্যে যায়নি। এই কারণে আমার মনে হচ্ছিল আজকে এই টিকাদানের এই বিশাল বিষয়গুলোর মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি এই 200 মানুষের মধ্যে 2 জন মানুষ, কারণ বাজারের শ্রমজীবী শ্রেণীর একজন মানুষ যাকে প্রতিদিন হাজার হাজার ক্রেতার সাথে কথা বলতে হয় সে, অথবা এরকম একজন সিটি কর্পোরেশনের ময়লা পরিষ্কার করে, এরকম যদি 2-3 জনকেও নেওয়া হতো, তাহলে কিন্তু যে ফুলদানিটা টিকাদানের জন্য সাজানো হয়েছে তার কিন্তু বিন্যাসটা যথার্থ হতো। একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, টিকা আমরা পেয়েছি, টিকাটা মানুষের শরীরে প্রবেশ করানোর জন্য 2টো আমাদের বাধা রয়েছে। একটি হচ্ছে মনস্তাত্ত্বিক বাধা, একটা বস্তুগত বাধা। নিবন্ধনটা হচ্ছে মনস্তাত্ত্বিক বাধা, বস্তুগত বাধা, নিবন্ধন করে যাবে। আর কিন্তু মনস্তাত্ত্বিক বাধা রয়েছে, ওই জায়গাটা কিন্তু আমরা একদমই কাজ করিনি। যেমন ধরুন 55 ঊর্ধ্ব মানুষ যারা, সে যেখানেই থাকুক, যে পেশাতেই থাকুক না কেন, তার এক বা একাধিক রোগ থাকার সম্ভাবনা বেশি, রোগ নেই এমন লোক কম। ধরুন একজন মানুষ, তার আর্থ্রাইটিস রয়েছে, সে কি করোনার টিকা নিতে পারবে অথবা পারবে না? কোনো গাইডলাইনে কি আমরা এটা পরিষ্কার করেছি? যার ধরুন সোরিয়াসিস রয়েছে, চর্মরোগ, সে কি নিতে পারবে? এই প্রশ্নের উত্তরগুলো না দিলে কিন্তু মানুষ উৎসাহিত হবে না। ধরুন ব্লাড প্রেশার রয়েছে, সে ওষুধ খায়, এখন ব্লাড প্রেশার কন্ট্রোল নাই, ধরা গেল 150 এবং নিচে 90 রয়েছে, রোগী মনে করছে এটা কন্ট্রোল না, সে কি টিকা নিতে পারবে? অথবা ধরুন একজন মানুষ যার অ্যাজমা রয়েছে, বলা হচ্ছে অ্যালার্জি থাকলে টিকা নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। সেটা কোন অ্যালার্জি? ইলিশ মাছ খেলে চুলকানি হয় শরীরে, সেটাও অ্যালার্জি। আবার একটি পেনিসিলিন ইঞ্জেকশন নেওয়ার কারণে তীব্র শ্বাসের কষ্ট হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, সেটাও অ্যালার্জি। তাহলে এখানে তো বোধহয় বলা হচ্ছে যে যেসব উপাদান দিয়ে টিকা তৈরি করা হয়েছে সেই ওষুধে কোনো ধরনের অ্যালার্জি আছে কিনা। দেখুন আপনি যে এনে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হয় কি? আচ্ছা, যে কোনো মানুষ ইনক্লুডিং চিকিৎসক, আপনি জিজ্ঞেস করুন তো কজনে জানে যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে? তার মানেটা কি? মানেটা কাগজে লেখা আছে চমৎকার, কিন্তু মানুষকে তো জানাতে হবে। মনস্তাত্ত্বিক বাধাটা দূর করার জন্য মানুষকে না জানালে কি হবে? আজকে আমাদের যে সামর্থ্য ছিল টিকা দেওয়ার একদিনে সারা দেশে, আমরা তার কত শতাংশ দিতে পেরেছি? 10% মতো। কেন? এর উত্তরটা কিন্তু ওই জায়গায় রয়েছে যে আমরা মনস্তাত্ত্বিক বাধাটা দূর করতে পারিনি। ইংরেজিতে একটা চমৎকার কথা আছে, হোয়াট মাইন্ড ডাজ নট নো আইস ক্যানট সি, হ্যান্ডস ক্যানট ডু। জি, ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। যে প্রসঙ্গে একটু আগে ডক্টর চৌধুরী কথা বলছিলেন যে সাধারণ মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তাদের একটা পুরনো কথা আমরা করোনা যখন থেকে এসেছে শুনছি যে এটা বড় লোকের অসুখ, তাদের এটা হয় না। এবং যখন তারা ধরেই নেন এটা বড় লোকের অসুখ, এবং যেখানে ইন্টারনেটের মতো প্রযুক্তি ব্যবহার করে, অ্যান্ড্রয়েড অ্যাপের মতন প্রযুক্তি ব্যবহার করে রেজিস্ট্রেশনের কথা সামনে চলে আসে, তাদেরকে কি আসলে অনেক দূরের ঠেলে দেওয়া হচ্ছে না এর মাধ্যমে? আসসালামু আলাইকুম। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আসলে বেশ কয়েক সপ্তাহ ধরে চিন্তা করছি, এবং কোথাও কোথাও আমি এই কথাটা বলেছি যে আমি কাদেরকে টিকা দেব সেটা নির্ভর করে কেন টিকা দেব। একটা হতে পারে মানবিক, যারা মারা যেতে পারেন সংক্রমিত হলে তারা, আর হলো যারা সংক্রমিত হচ্ছেন প্রতিনিয়ত এবং অন্যদেরকে সংক্রমিত করছেন। আমার যদি টিকার সামর্থ্য যথেষ্ট না থাকে দুই দলকেই টিকা দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমার আপনার অগ্রগণ্যতা থাকবে যারা বাইরে কাজ করছে, যারা বাইরে কাজ করে সেখান থেকে সংক্রমিত হয়ে ঘরে রোগটা নিয়ে যাচ্ছে, এবং ঘরে যিনি বৃদ্ধা যারা আছেন তাদেরকে সংক্রমিত করছে। এখানে ডক্টর লেনিন যে কথাটা বলেছেন আমিও সেটা একমত, যে আমরা যখন অগ্রগণ্যতার তালিকা করেছি তখন আমি আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে
অগ্রগণ্য আসলে কারা এবং কাদের তালিকা করা হয়েছে? যারা রিক্সা চালাচ্ছেন, যারা বাসের ড্রাইভার, যারা বাসের কন্ডাক্টর, যারা রাস্তার ধারে খাবার বিক্রি করেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন এবং যারা দোকানে বিক্রি করছেন, তারা তো সবচেয়ে বেশি সংক্রমিত হবার সম্ভাবনার মধ্যে আছেন এবং তারাই অন্যদেরকে সংক্রমিত করবেন। এদেরকে কিন্তু আমরা তালিকার মধ্যে পাইনি। আরেকটা হলো অগ্রগণ্য হলো যারা ওই যে যারা আপনার ফ্রন্ট লাইনার যাদেরকে বলা হচ্ছে, যে পুলিশ, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, আপনার সাংবাদিক, কিছু কিছু রাজনীতিবিদ যারা মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের মধ্যে কাজ করছেন। এই যে একটা অ্যাপস তৈরি করা বা পোর্টালের মাধ্যমে আপনার এটাকে রেজিস্ট্রেশন করা, এইটার কি আসলে খুব বেশি প্রয়োজন ছিল? লাভটা কি হবে? লাভটা হবে যে আমি একটা আমার কম্পিউটারের মধ্যে হিসাব থাকবে যে কে কি নিয়েছেন এবং নেক্সট ডোজটা তাকে কবে নিতে হবে। সেটা কি আমরা অন্য কোনো বিকল্প নাই, বিকল্প ছিল না। আমাদের যে কর্মীরা আছে তাদেরকে দিয়েই তো আমরা প্রথম দিনে কয়েক লাখ টিকা দিতে পারতাম এবং বাংলাদেশে প্রথমে বলা হয়েছিল দিনে 2 লাখ টিকা দেওয়া হবে। তো দিনে 2 লাখ টিকা দেওয়ার সামর্থ্য আছে এবং আমরা জানি যে আপনার ওই যে সপ্তাহগুলো হয়, ভিটামিন এ সপ্তাহ, তারপরে আপনার কৃমি বড়ি খাওয়ানোর সপ্তাহ, ওই সপ্তাহের মধ্যে 2 কোটির উপরে শিশুদেরকে টিকা দেওয়া মানে খাওয়ানো হয় এই ওষুধগুলো। তো টিকা হয়তো ঠিক ওই রকম না, কিন্তু ওই কর্মী তো ওই কর্মীই আছে, তাদের মাধ্যমে আসলে 2-3 লাখকে প্রতিদিন টিকা দেওয়া অসম্ভব ছিল না। কিন্তু ওই অ্যাপসটা এনে মাঝখানে, এবং আমি জানি প্রত্যেক ডিপার্টমেন্ট তার কর্মীর তালিকা আছে, এনআরই সহ তার তালিকা আছে, আমরা জানি কোন ডিপার্টমেন্টে কত ফ্রন্ট লাইনার আছে, সরাসরি তারা কিন্তু টিকা নিতে পারতো। আপনার আমেরিকাতে আমি জানি সেখানে কিন্তু আপনার এই ধরনের অ্যাপস নাই, আপনি সরাসরি যান টিকা কেন্দ্রে যে টিকা নিয়ে নেন। কথা হলো টিকা গিয়ে একজন যে নেয় সে দ্বিতীয় আরেকটা নেবে, কিন্তু সে কি 4-5টা নেবে? এটা তো খাওয়া মুড়ি মুড়কি না খাওয়ার মতো জিনিস না যে যতটা পারে নিয়ে নেবে, সে 2টার বেশি নেবে না। সুতরাং তাকে এত নিগড়ের মধ্যে ফেলা, এত আইন কানুনের মধ্যে ফেলা, এইটাই কিন্তু একটা বড় কারণ হয়ে গেছে যে আসলে অনেকেই আসতে চাইলে আসতে চায়নি। আরেকটা কথা আমি বলিনি এখানে, সেটা হলো আমার ধারণা মানুষ কিন্তু খুব একটা কম জানে না, তবে ভুল জানে অনেক ক্ষেত্রে এবং অনেকেই জিজ্ঞেস করে, অনেকেই ডাক্তারদের জিজ্ঞেস করে, আমাকে অনেকেই জিজ্ঞেস করে। তো সমস্যাটা হলো মানুষ কি জানে, কি বুঝে, কি বিশ্বাস করে, সেটা কিন্তু আমাদের কোনো জরিপ নাই, তথ্যভিত্তিক কোনো তথ্য আমাদের কাছে, আপনার জরিপকৃত কোনো তথ্য আমাদের কাছে নাই। আমরা যা মনে করছি এটা আমাদের মনের ধারণা, কিন্তু আসলে সেই তথ্যগুলো আমরা নাই যে কেন মানুষ নেবে, কেন মানুষ নেবে না, জানি কিনা মানুষ, টিকার উপকারিতা কি আছে মানুষ জানে কিনা, এবং কোন ধরনের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। এটা কিন্তু আপনার অ্যাস্ট্রাজেনেকাতে পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কম, সবচেয়ে বেশি ফাইজারে, এখনো আমাদের দেশে সেই টিকা নাই। কারণ অনেক ক্ষেত্রে এখানে মিক্সড আপ হয়ে যাচ্ছে, এটার সাথে ওটা মিলিয়ে নেওয়া হচ্ছে। জি, ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ডক্টর চৌধুরী, ফিরে আসি আপনার কাছে। আমরা যে কাঠামোগত বাধা সেটা নিয়ে কথা বলছিলাম, এর বাইরে বিস্তর কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন বা অন্যান্য নানাভাবে ছড়িয়েছে। সেটা হচ্ছে এটা অক্সফোর্ডের ভ্যাকসিন নয়, এটা ভারতের ভ্যাকসিন, দ্বিতীয় ডোজ কেনার জন্য টাকা দিতে হবে এবং সেটা বেসরকারি খাত থেকে কিনতে হবে। এর বাইরে আমরা যে ছোটবেলায় আপনার শিশুকে টিকা দিনের মতন প্রচুর প্রচারণা দেখেছি একটা টিকার যে ক্যাম্পেইন সেটাকে সফল করার জন্য, এইটার ক্ষেত্রে সেটা কি সেভাবে চোখে পড়ছে এবং না পড়লে তার পেছনে কি কোনো যুক্তি দেখেন আপনি? আমরা টিকাটা সংগ্রহের জন্য যতটা জোর দিয়েছিলাম, সামর্থ্য প্রয়োগ করেছিলাম, টিকাটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তেমন কোনো ব্যাপক উদ্যোগ গ্রহণ করিনি। সম্ভবত আমাদের কোনো কোনো কর্তা ব্যক্তির ধারণা ছিল টিকা আসতেই মানুষ টিকা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, টিকা নিয়ে যেহেতু একটু কম সময় এসছে, পৃথিবীর সব দেশেই এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্কটা মানুষকে 3 ভাগে ভাগ করেছে। যারা ভ্যাকসিন নেবে প্রোভ্যাক, যারা ভ্যাকসিন নেবে না অ্যান্টিভ্যাক, ইংরেজি নামগুলো চমৎকার, আর যারা ভ্যাকসিন নিয়ে দ্বিধায় আছে ভ্যাকসিন হেসিটেন্ট। তো আমাদের দেশেও বিশেষ করে শিক্ষিত মানুষজন, আর ভ্যাকসিন ফোবিক আর একটা গ্রুপ, হ্যাঁ সেটাই। আচ্ছা, আমাদের দেশে শিক্ষিত লোকজন যারা পৃথিবীর সমস্ত গণমাধ্যমে চাইলেও চোখ বুলায়, না চাইলেও তাদের চোখে চলে আসে, এই নিউজগুলো দেখে তারা চিন্তিত হয়েছে, এটি একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে
একটি বিষয় আমাদের স্বীকার করতেই হবে, যেখানে আমরা যত কম জানি সেখানে ভয় কিন্তু বেশি থাকে। এখন এই ভয়টাকে দূর করার জন্য কতগুলো উদ্যোগ নিতে হবে, তো সেই মনস্তাত্ত্বিক কতগুলো ইন্টারভেনশন আমরা বলি, সেই কাজগুলো তো করতে হবে। আমরা সেটা একেবারেই করিনি। কি দাঁড়িয়েছে, একদল মানুষ কুকথা বলেছে, মানে অপপ্রচার করেছে বিজ্ঞানকে পাশ কাটিয়ে। আরেক দল অতি কথন করেছে, যা না তার চেয়ে বেশি বলেছে। আচ্ছা, আরেক দল হচ্ছে যৌক্তিক কথা বলতে চেয়েছে, কিন্তু তাদের গলার স্বর ওই কুকথা এবং অতি কথা অতিক্রম করে তাদের গলার স্বরটা কিন্তু প্রকাশিত হয় নাই। এটি আসলে নীতি নির্ধারকদের একটি বিষয়ে খুব পরিষ্কার বোঝা দরকার এবং স্থির থাকা দরকার যে যখন কোনো প্যান্ডেমিক অথবা এপিডেমিক বিরাজমান থাকে তখন বিজ্ঞান হচ্ছে সবার উপরে স্থান নেবে। এই জায়গাটা থেকে আমরা বারবার সরে যাই। ধরুন আজকে আমি নামই বললাম, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, খুব শ্রদ্ধেয় মানুষ, আমাদের অনেক ক্ষেত্রে তিনি পায়োনিয়ার। তিনি একসময় বললেন এটি ভারতের ভ্যাকসিন। দেখুন, অথচ আমি নিশ্চিত তিনি জানেন যে সেরাম ইনস্টিটিউট পৃথিবীর বৃহত্তম ভ্যাকসিন তৈরির জায়গা এবং এটি পৃথিবীর যতগুলো অথরাইজ করার বডি রয়েছে বিভিন্ন দেশে সবগুলো একে অথরাইজ করে। জাতিসংঘও তাকে, মানে WHO তাকে অথরাইজ করে এবং এর তৈরি ভ্যাকসিনগুলো আমরা বিভিন্ন দেশে বাচ্চাদের দিয়ে আসছি, আমাদের দেশ সহ আমেরিকা সহ সব দেশে। তাহলে ওনার তো এই ক্ষেত্রে বিজ্ঞানের উপর স্থির থাকা দরকার। আমি ওনার কথা বলছি কেন, কারণ উনি যখন অসুস্থ, প্রথম আলোর মতো পত্রিকাতে ওনাকে শিক্ষক হিসেবে ঘোষণা দিয়ে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম। আমার শ্রদ্ধার জায়গাটা ওটি। এখন উনি যদি বিজ্ঞানের বাইরে চলে যান তাহলে অন্যেরা কি হবে? ঝামেলাগুলো এইখানে। আমরা কখনো কখনো, আজকে অবশ্য তিনি নিজের টিকা নিয়ে বোধহয় সেটা খানিকটা খণ্ডন করলেন। হ্যাঁ, সেটা খণ্ডন করে, মানে আমি এই কথাটা বলি যে আমরা কখনো কখনো ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকে অথবা না পাওয়ার থেকে অথবা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে যেন বিজ্ঞান থেকে বিচ্যুত না হই। যতবার আমরা বিজ্ঞান থেকে বিচ্যুত হব ততবার কিন্তু জি, অঘটন ঘটবে। ধন্যবাদ। ডক্টর আহমেদ, আপনার কাছে ফিরে আসি। এই যে নানান ধরনের সমস্যার কথা বলা হচ্ছিল এবং মানুষের কাছে পৌঁছানো যাবে কি না, এগুলো নিয়ে কি মানুষের কাছে যেসব তথ্য সামনে নেয়ার দরকার, যেমন ধরুন এর নানান ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং সেটা আসলে কতটুকু ভয়ঙ্কর হতে পারে, সেটা নিয়ে কি যথেষ্ট তথ্য এসেছে আমাদের কাছে? আমি মনে করি যে আরও বেশি প্রচারণা দরকার ছিল। 1, 2 নম্বর হলো যে আপনি জানেন কিছু লোকজন বিরোধিতার জন্য বিরোধিতা করে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আপনি একটু আগেই বলছিলেন যথার্থই, যে সেরাম ইনস্টিটিউট থেকে সারা ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশে আজ থেকে 50 বছর যাবৎ কিন্তু ওই EPI এর প্রোগ্রামের ওই ভ্যাকসিনটা আসে ওখান থেকে। এটা এখনও যে বিরোধিতার জন্য বিরোধিতা, যে ভারত থেকে আসছে বোধহয় এই ভ্যাকসিন কাজ করবে না, এই জিনিসটা আমরা বোঝাতে সক্ষম হচ্ছি না। আরেকটা কথা আমি বলে রাখি যে আমরা যে EPI এর ভ্যাকসিনটা দেই ওটা কিন্তু মায়েরা বাচ্চাদেরকে সবসময় কাছে করে নিয়ে যেয়ে কিন্তু ভ্যাকসিন সেন্টারে ওই 2 কোটি লোক একদিনে দেয়। আর এটা কিন্তু আমরা যারা বয়স্ক 55 ঊর্ধ্ব তারা কিন্তু ব্যক্তিগত কাজকর্ম ফেলে ওখানে যাওয়ার ক্ষেত্রে, যেমন আমেরিকানরা ভোটের দিন কিন্তু সে অফিস করে কিন্তু ভোটের কথা ভুলে যায়। ভ্যাকসিনের ব্যাপারও এই বিষয়টাকে আমাদেরকে নজর দিতে হবে যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আমরা যারা ভ্যাকসিন নিয়েছি আমাদের এই প্রচারণাগুলো দিতে হবে যে আমার কোনো সমস্যা হয় নাই, আমার দ্বিতীয় ডোজ নিতেও কোনো সমস্যা হবে না এবং কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, সরকার বিনামূল্যে আমাকে এই সেকেন্ড ডোজও দেবে। এবং যারা আমরা ফ্রন্টলাইনার অথবা যে দোকানদার, একটু আগে কথা হলো, অথবা বলা হলো যে বিভিন্ন জায়গায় যারা সরাসরি কাজ করছেন সেই সমস্ত ব্যক্তিদের, ইভেন ঝাড়ুদার, ইভেন ধরেন রিক্সা পোলার, তারাও যাতে এখানে এসে বিনামূল্যে এই ভ্যাকসিনটা নেয়, তার জন্য আমরা এলাকায় এলাকায় যে আমাদের কাউন্সিলররা আছে, নির্বাচিত প্রতিনিধি আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে, তারা উদ্বুদ্ধ হয়ে নিয়ে যাক। এটা তো সরকার বলে নাই যে অন্য রাজনৈতিক দলের লোক যদি আসে, রিজভী সাহেব নিয়েছেন, আজকে জাফরুল্লাহ চৌধুরী সাহেব নিয়েছেন, এমনি করে সবাই এসে যদি নেয় তাহলে মানুষ উদ্বুদ্ধ হবে। আরেকটা বিষয় আপনি একটু আগে বলছিলেন যে কারা নেবে কারা নেবে না। এখন ধরুন 18 বছরের নিচে নেবে না, প্রেগনেন্ট লেডিরা নেবে না, আবার যারা ধরেন 65 ঊর্ধ্ব সেক্ষেত্রে 101 বছরের একজন নিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে 101 বছর যার জন্মবার্ষিকী তিনিও নিয়েছেন।
সুতরাং 65 ঊর্ধ্ব নেওয়া যাবে না এই কথাও কিন্তু বলা নেই। তবে কথা হলো যে আমরা 55 ঊর্ধ্ব কেন শুরু করলাম, যে এরপরে পরবর্তী পর্যায়ে আমরা 18 থেকে 55 পর্যন্ত ক্রমান্বয়ে দেব। প্রথম দিকে কেন 55 ঊর্ধ্ব নিচ্ছি, এরা কোমরবিড বেশি থাকে এবং এদের মৃত্যু হার কিন্তু আমরা এই করোনায় দেখেছি অনেক বেশি। সুতরাং আমরা তাদেরকে দিয়ে শুরু করেছি এবং 55 ঊর্ধ্ব সবাই, সে যেই হোক না কেন, রিক্সা পোলার থেকে হোক, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব এবং কোনো পার্শ্ব প্রক্রিয়াতে যে নাই এটা আমাদের বারবার প্রচার করতে হবে। এবং আপনার মাধ্যমে বা এই যে মিডিয়ার মাধ্যমে, চ্যানেল 24-এর মাধ্যমে আমরা আজকে বলছি, আমি মনে করি যে এর দ্বারাও অনেকে কিন্তু সাহসী হবে এবং ভ্যাকসিন নেওয়ার দিকে এগিয়ে আসবে। ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনার কাছে ফিরে আসি। আরেকটা সমালোচনা, এটা বোধহয় বিশ্বব্যাপী আমরা শুনেছি যে এত কম সময়ে একটা ভ্যাকসিন এর আগে কখনো তৈরি করা হয়নি, এবারে 3টা ভ্যাকসিন এরই মধ্যে ব্যবহার হচ্ছে, আরও কতগুলো তো আছে যেগুলো হয়তো সামনে চলে আসবে, 5-6টার মতো সব মিলিয়ে। তো এই এত অল্প সময় কিভাবে সম্ভব হলো এবং আদৌ সম্ভব কিনা সে প্রশ্নের উত্তরে আসলে কি বলা চলে? এর আগে যে টিকাগুলো হয়েছে 10 থেকে 14 বছর সময় লেগেছে এক একটা টিকা বাজারে আনতে, এবং সবচেয়ে কম সময় লেগেছিল হামের টিকা বাজারে আনতে 4 বছর। এবার যেটা হয়েছে, যতগুলি টিকা আসলে অনুমোদন পেয়েছে সবগুলো হলো এমার্জেন্সি ইউজের জন্য। সেটা আপনার যুক্তরাষ্ট্রের FDA হোক বা MHA, যেটা ইউরোপিয়ান ইউনিয়নের, ইংল্যান্ডের, সবাই কিন্তু এমার্জেন্সি ইউজের জন্য অথরাইজেশন করেছে। তার মানে হলো এটা এখন যে অবস্থাটা, সেটাকে প্রতিহত করার জন্য যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার মতো ব্যাপার। এবং আমরা জানি যে এই টিকাটা এখন আপনার 10-11 মাসের মধ্যে এসছে, এটা ভবিষ্যতে আরো উন্নয়ন হবে, আরো এটাকে শার্পেন্ড করা হবে, সেটা ঠিক আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, যদিও 3টা টিকার কথা আমরা জানি, কিন্তু চায়নার কিন্তু 2টা টিকা প্রায় 10-11টা দেশে অলরেডি অনুমোদন দিয়েছে, সিনোফার্ম এবং সিনোভ্যাক। এমনকি আপনার ইন্দোনেশিয়াতে, এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়াতে, UAE-তে, বাহরাইনে, আর সাউথ আমেরিকাতে অনেকগুলা দেশে এটা দেওয়া হয়েছে। তো এখন 5-6টা টিকা ব্যবহৃত হচ্ছে, কিন্তু আমাদের দেশে আমরা আসলে এই 3টা টিকা নিয়ে চিন্তা করছি। আর বাকি আপনার রাশিয়ার যেটা আছে স্পুটনিক ভি, এই টিকাগুলো কিন্তু মূল্য কিন্তু আমেরিকান টিকা চাইতে কম, যদিও অ্যাস্ট্রাজেনেকা চাইতে বেশি। কিন্তু সুবিধা হলো আমাদের দেশের যে টেম্পারেচার লাগে যে টিকার জন্য, সেটা আমাদের দেশে আছে, এটার জন্য আলাদা কোনো ব্যয় করতে হবে না। তো এগুলো তো ঠিক আছে, কিন্তু বিশ্বব্যাপী সমস্যা হচ্ছে এক টিকা প্রস্তুতকারী আরেক টিকা নিজের অনেক কিছু কিন্তু সে অ্যাপ্রুভ যে প্রোটোকল আছে টিকা তৈরির, তার বাইরে যেও কিছু কিছু কাজ তারা করছে প্রমাণ করার জন্য যে তাদের টিকা অনেক ভালো। হয়তো ঠিক আছে, কিন্তু মুশকিলটা হলো প্রোটোকলের বাইরে যখন করা হয় তখন আমরা প্রোটোকলের মধ্যে থাকতে চাই। যেমন সবগুলো টিকা আমরা জানি একই রকম কার্যকরী না। যেমন অ্যাস্ট্রাজেনেকা প্রথম যখন বলা হয়েছিল তখন বলছে 62% কার্যকরী, পরে দেখা গেল যে 8 থেকে 12 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিলে তখন এটা 70% কার্যকরী হয়। সেই জন্য বলা হয়েছিল 8 থেকে 12 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য। সরকারও কিন্তু বাংলাদেশে বলেছিল প্রথমে 8 সপ্তাহ, এখন আবার হঠাৎ করে 4 সপ্তাহ করে নিয়ে এসছে। এখন এই যে মাঝে মাঝে সরকার যে তার নীতি পরিবর্তন করছে, এবং যেখানে 2 লাখ দেওয়ার কথা ছিল 35 লাখ এই মাসে দেওয়া হবে, এখন আরো কমিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো আসলে মনে হচ্ছে যে নীতি নির্ধারণী পর্যায়ে যে ভিজুয়ালাইজেশনটা দরকার ছিল, যে ফার সাইটেডনেসটা দরকার ছিল, যে এস্টিমেশনটা হিসাবটা করার কথা ছিল, সেখানে কিন্তু আসলে খুব ভালো কাজ করা হয়নি, যার জন্য একটা রং মেসেজ যাচ্ছে, ভুল মেসেজ যাচ্ছে জনগণের কাছে। সেটাও কিন্তু কিছু কিছু মানুষ ব্যবহার করে আসলে সরকারের নীতি। জি, ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন CSR মুক্তবাক। ফিরে আসি অধ্যাপক শরফুদ্দিন আহমেদ আপনার কাছে। এখন যে অবস্থায় আমরা রয়েছি, প্রচারণার যেসব ঘাটতি বা রেজিস্ট্রেশন নিয়ে যেসব সমস্যার কথা আমরা বলছিলাম, এখান থেকে আসলে এগুলো কাটিয়ে উঠে যে পরিমাণ ভ্যাকসিন আমাদের হাতে রয়েছে, এগুলো সময় মতো দেওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন আপনি? আমি মনে করি যে আমাদের তো ইতিমধ্যে ভারত থেকে 20 লাখ ডোজ এসছে, উপহার হিসাবে 50 লাখ ডোজ চলে এসছে, এবং আমরা 3 কোটি ডোজ কোভ্যাক্সের মাধ্যমে প্রায় 6 কোটি 80 লাখ
ডোজ, অর্থাৎ 3,40,00,000 লোককে আমরা দিতে পারবো। এখন আমরা এদিক থেকে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় ইউরোপের চেয়েও আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কূটনৈতিক সাফল্য এবং ভারত আমাদের বন্ধুরাষ্ট্র তারা যে সহযোগিতা ৭১-এও করেছে, এখনও আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে বলবো যে এই ভ্যাকসিনটি প্রয়োগের ক্ষেত্রে আমরা ওই যে বাচ্চাদেরকে যেমন মা নিয়ে যেত একটু আগে বলছিলাম, পুরুষদেরকে অর্থাৎ পুরুষ মহিলা যারা অ্যাবাভ 55 তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমরা যে সমস্ত আঞ্চলিক ধরেন কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ, এসব জায়গার যারা নির্বাচিত প্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, তারা এদেরকে উদ্বুদ্ধ করে নিজেরা নিয়ে যেতে হবে। যেমন ভোট কেন্দ্রে ভোটের সময় নিয়ে যায়। এই কেন আমরা করোনা নেব? করোনা নেব হলো হার্ড ইমিউনিটি ডেভেলপ করে বাংলাদেশ থেকে করোনা মুক্ত হওয়ার জন্য। এখন আমরা ধরে নিচ্ছি যে যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তারা ইমিউন, এছাড়াও যারা মাইল্ড সিমটম হয়েছিল তারাও ইমিউন। এখন আমরা যদি সবাইকে এই করোনা ভ্যাকসিন দিতে পারি, যেমন জাফরুল্লাহ চৌধুরী কিন্তু করোনা আক্রান্ত ছিলেন, উনি নিয়েছেন, আরেকবার না হওয়ারও সম্ভাবনা আছে। আবার কেউ কেউ বলে করোনা একবার হলে আরেকবারও হতে পারে। সুতরাং নিজের সেফটির জন্য আমরা যেমন নিচ্ছি, সবাইকে এটা নেওয়ার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করব। আবার এই ভ্যাকসিনটি যেমন ধরেন একটা নিউ ভ্যারিয়েন্ট সারা বাংলাদেশে যদি এসে হাজির হয়, তখন আমরা এই ভ্যাকসিন তো কোনো কাজ করছে না। নোভাভ্যাক্স নামে আরেকটা ভ্যাকসিন আছে, সে এই নিউ ভ্যারিয়েন্টের উপর কাজ করে বলে আমরা শুনেছি। এবং আমি মনে করি যে এই যে প্লেনের বা বিমানে যে সমস্ত বিদেশ থেকে লোকজন আসছে, রেস্ট্রিকশনটা আমাদের আরও স্ট্রং করা দরকার, যাতে করে এখনও নতুন ভ্যারিয়েন্টটা এসে আমার দেশকে আক্রান্ত করতে না পারে। এটা তো ইউকের ভ্যারিয়েন্টের কথা বলছেন। ইউকে ভ্যারিয়েন্ট, আফ্রিকান ভ্যারিয়েন্ট, ব্রাজিলিয়ান ভ্যারিয়েন্ট, 3টা আছে কিন্তু। এবং অনেক ক্ষেত্রে তো বলা হচ্ছে ইউকে ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এটা কার্যকর হবার কথা। এই টিকাটা ইউকে ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকর 67% কোন কোন জায়গায় বলেছে। তবে অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন ফাইজার বা মডার্নাটার ক্ষেত্রে কি অবস্থা আমরা এটা জানি না। তবে জনসন অ্যান্ড জনসন আরেকটা ভ্যাকসিন আসতেছে যেটা সিঙ্গেল ডোজ, সেটা নাকি এই নিউ ভ্যারিয়েন্টের উপর কাজ করে, ল্যান্সেট বলেছে। তো আমরা সেটার পরে আসি যে আমরা আমাদের দেশের মানুষগুলোকে আগে যদি এই ভ্যাকসিনেশন দিতে পারি, তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে। এখন করার ক্ষেত্রে আপনি একটা কথা বলেছিলেন, আমি কিছু সাজেশন দিলাম। সাথে সাথে মিডিয়ার প্রচারণাটা বাড়াতে হবে, সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে। আমরা যেন শুধুমাত্র টিভিতে ছবি দেখানোর জন্য এই ভ্যাকসিনেশন না করি। একটা লোক একসময় বক্তৃতায় বলছিল প্রধান অতিথি এখনও আসে নাই, অর্থাৎ ক্যামেরা আসে নাই বলে অনুষ্ঠান শুরু হচ্ছে না। আমি যেন মনে করি যে প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিক, প্রত্যেকটা ইউনিয়ন সেন্টারে এবং উপজেলায় যাতে প্রত্যেকটা মানুষ আসে, আমরা সেখানে যেন স্বতঃস্ফূর্তভাবে আনার ব্যাপারে, যেমন ভোটের সময় আনতাম, সরকারকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, করোনা মুক্ত করার জন্য আমরা সবাই যেন এই ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করতে পারি, অ্যাটলিস্ট 55 ঊর্ধ্বদের ইমিডিয়েট। এই ক্ষেত্রে সরকারকে যেমন ভূমিকা নিতে হবে, যারা যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমি অনুরোধ করব এগিয়ে আসতে। আর যারা ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন তারাও মিডিয়াতে যে যেমন করে পারুন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান যে আসুন ভ্যাকসিন নেই এবং করোনা মুক্ত হই। ধন্যবাদ। ডক্টর জাকির হোসেন বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন, আর আপনার যদি আর কোনো পরামর্শ থেকে থাকে সেটাও শুনতে চাই। জি, একটা হলো যে হার্ড ইমিউনিটির কথা যেটা বলা হয়েছে, আসলে টিকা আমরা যথেষ্ট পাবো না। আমরা 2021 সালের মধ্যে সম্ভবত 4.5 কোটি মানুষের জন্য টিকা পাবো, কিন্তু আমাদের দরকার সম্ভবত আরো বেশি। তো সেক্ষেত্রে আমাদের আসলে খুব সাবধানে টিকা দেওয়া দরকার। যাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এদের মধ্যে টিকা দিলে পরে অন্য যার মধ্যে এখন অ্যান্টিবডি তৈরি হয়নি, তিনি আর টিকা পাচ্ছেন না। এই টিকাটা তাকে একজন যার মধ্যে প্রতিরোধ শক্তি হয়েছে তাকে আবার টিকা দিয়ে যার মধ্যে প্রতিরোধ নাই তাকে দেওয়া যাচ্ছে না। সুতরাং আমাকে যদি হার্ড ইমিউনিটি করতে হয়, আমাকে জানতে হবে কার ইতোমধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে, আমি তাকে চেষ্টা করবো যাতে না দিতে হয় এইটা। এবং এই জন্য কিন্তু অ্যান্টিবডি টেস্টিং করা দরকার আছে। WHO যেটা বলেছিল যে যাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তাদেরকে আর 6 মাস টিকা দেওয়ার দরকার নাই। এখন আমরা বলছি যে 4 সপ্তাহ আমরা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা একটা ভুল সিদ্ধান্ত। 4 সপ্তাহ না, বরং এটাকে আরো বাড়ানো উচিত, যে 6 মাসের মধ্যে যিনি অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়েছে তার মধ্যে বা উনি রোগ আক্রান্ত হয়েছেন তাকে আমরা টিকা দেবো না, আমার টিকা শর্টেজ আছে। আরেকটা হলো যে আপনার আমাদের নতুন স্ট্রেনের কথা বলেছেন প্রফেসর শরফুদ্দিন। এখন যে ব্রাজিলিয়ান সাউথ আফ্রিকান যেটা আছে, এটা কিন্তু ইউকে চাইতেও একটু মারাত্মক, কারণ ব্রাজিলিয়ান সাউথ আফ্রিকান একটা E484K
যে অ্যামিনো অ্যাসিড পরিবর্তন হয়েছে তার এর মধ্যে, তার শরীরের মধ্যে ওই ভাইরাসের, ওইটা কিন্তু ওইটার ভিতরে অ্যান্টিবডি কাজ করছে না। এমনকি ইউকে যেটা আছে ভ্যারিয়েন্টটা, ওটা আজকে অ্যাস্ট্রাজেনেকা নিজেই বলছে যে মাইল্ড এবং মডারেট কেসগুলোকে প্রতিরোধ করতে পারছে না, যদি সিভিয়ার কেসগুলো টিকা দিলে প্রতিরোধ হচ্ছে, মানে মারা যাচ্ছে না, কিন্তু মাইল্ড মডারেট কিন্তু রোগ হতে পারে। তো এগুলো আমাদের দেখা দরকার। লাস্ট মানে তার মানে হলো এমন ভাবে আমাদের আপনার বিদেশ থেকে আসা নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে এই রোগ কোনোভাবেই আমাদের মধ্যে ঢুকতে না পারে। একটা রোগী পাওয়া গেছে, আমাদেরকে সরকারকে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে যাতে ওই রোগ, ওই ভ্যারিয়েন্টটা আর ছড়াতে না পারে। এটা গণস্বাস্থ্য কিন্তু একটা সিকোয়েন্সিং করেছিল, তারা বলেছে ওই সাউথ আফ্রিকান এবং ব্রাজিলিয়ান ইয়েটা পাওয়া গেছে, স্ট্রেনটা পাওয়া গেছে একজনের মধ্যে। লাস্ট কথাটা হলো বাংলাদেশে টিকার কার্যকারিতা পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। জি, টেস্ট করা আর কি। আমার কথা কি শেষ? জি। সেটা তো অ্যান্টিবডির কিটের কথা বলা হয়েছিল, এর পাশাপাশি কি টাইটার টেস্ট প্রচুর করা প্রয়োজন, যে আসলে কতটুকু অ্যান্টিবডি তৈরি হয়েছে? জি জি, দেখেন দুটো জিনিস, একটা হলো আপনার প্রতিরোধ শক্তি হলো আপনারা জানেন, একটা হলো হিউমারাল অ্যান্টিবডি, একটা হলো সেলুলার, তাই না? দুটাই কিন্তু পরীক্ষা খুব সহজ। আপনার টাইটার যেটা সেটা অ্যান্টিবডি দিয়ে করা হয়, কিন্তু অ্যান্টিবডি নিউট্রালাইজিং নাও হতে পারে। সুতরাং আমাকে দেখতে হবে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে নিউট্রালাইজিং অ্যান্টিবডি কেন এক, আর যেটা সেল মিডিয়েটেড কোষ ভিত্তিক যে প্রতিরোধ শক্তি আছে ওটা আপনার গামা ইন্টারফেরন পরীক্ষা করলে বোঝা যায় যে সেল মিডিয়েটেড ইমিউনিটি কতখানি ডেভেলপ করেছে, বা ফ্লো সাইটোমেট্রি করে আমি বলতে পারি যে কতখানি আমার প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে। এটা যে কোনো বড় আপনার ল্যাবরেটরি থেকে এগুলো পরীক্ষা করা যায়। এবং এই ক্ষেত্রে এই টেস্টগুলো কিন্তু এখনই করা উচিত যারা নিয়েছে টিকা, তাদের মাধ্যমেই। জি, ধন্যবাদ। ফার্মাকোভিজিলেন্স যেটাকে বলে আর কি। জি জি, ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আপনার যদি আর কিছু যোগ করার থাকে। আচ্ছা, আমি প্রথম যে কথাটা বলবো সেটি হচ্ছে যে আমরা যে টিকাটা পেয়েছি এটি মানুষকে সঠিকভাবে দেয়া দরকার। এটা দিতে গেলে অনেকগুলো কাজ করতে হবে, যেমন সরকারের পক্ষ থেকে নিবন্ধনকে খুব সোজা করতে হবে, এবং যেভাবে ভোটের সময় আমরা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাই, ঠিক ওইভাবেই স্বেচ্ছাসেবক দিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সাথে নিবন্ধন করতে বা রেজিস্ট্রেশন করতে উদ্বুদ্ধ করা দরকার। দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে ডাক্তারদের একটি বড় কাজ রয়েছে। ডাক্তারদের তো অনেক ডিসিপ্লিন, চোখের ডাক্তার, লিভারের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, হার্টের ডাক্তার, প্রত্যেকটি এই ডাক্তারদের সোসাইটির পক্ষ থেকে হার্টের রোগী সে টিকা নিতে পারবে কি পারবে না, লিভারের বি ভাইরাস টিকা নিতে পারবে কি পারবে না, এরকম ভাগ ভাগ করে তাদের পক্ষ থেকে মানুষকে গাইডলাইন থ্রো করা দেয়া যে নিতে পারবে, তা মানুষের ভয় কমবে। তৃতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে, এটা বিশেষজ্ঞ হিসেবে যারা আমরা নানা জায়গায় কথা বলি, আমরা মাঝে মাঝে মাত্রাটা বুঝি না। জ্ঞানতাত্ত্বিক আলোচনা এবং বিতর্কে, সেমিনারে, সিম্পোজিয়ামে যে কথা বলতে হয়, গণমাধ্যমে কিন্তু সেই কথা বলা যায় না। তাতে মানুষের কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব বেড়ে যায়। আমাদেরকে নিয়ন্ত্রিত থাকতে হবে। আর গণমাধ্যমের পক্ষ থেকে আরেকটা ব্যাপার, যে তারাও যেন ইতিবাচক খবরগুলো মানুষকে বেশি পৌঁছে দেয়। আমি শেষ কথা যেটা বলবো, আজকে কিন্তু সব ইতিবাচক খবর দিলে কি মানুষের মধ্যে একটা অবিশ্বাস কাজ করে না? না, আমি আমি তো ভালো বলছি বলছে, খারাপগুলো তো তুলে ধরছে না না না, আমাদের দুটোই সামনে। তার মধ্যে ইতিবাচকতার প্রবণতা। আর শেষ কথা যেটি বলবো, আজকে তো গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন হলো, স্বাস্থ্যমন্ত্রী সহ নানান মানুষজন টিকা নিলেন, আমরা টেলিভিশনে তার ছবি দেখলাম, এবং ছবি দেখতে গিয়ে যে হট্টগোলের ছবি দেখলাম, এতে মনে হলো যে আসলে স্বাস্থ্যবিধিটা কারা মানবে, কোথায় মানবে, কিভাবে মানবে? স্বাস্থ্যমন্ত্রী টিকা নেবেন, এটি তো একটি সুশৃঙ্খল ব্যবস্থা থাকতে হবে। তার যারা ব্যবস্থাপনার দায়িত্বে তারা তো এই ব্যবস্থাটা করবেন, এবং গণমাধ্যম তো নিশ্চিতভাবেই সেই ছবিটা নেবে, কারণ এটি সারা দেশের মানুষ জানবে যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী টিকা নিয়েছেন, অথবা আমরা নিতে পারি। এই নির্ভরতার জায়গা তৈরি হবে। তো তাহলে ব্যবস্থাটা করতে হবে। মূলত করোনার শুরু থেকে আজকের দিন পর্যন্ত সর্বত্রই আমরা সেই ব্যবস্থাপনার অভাবটা দেখছি। এই জায়গাটায় কিন্তু মানে ঘুরে দাঁড়াতে হবে, ঠিক করতে হবে, না হলে কিন্তু মানুষের আস্থা আসবে না। এবং আস্থা আনার জন্য একদিকে যেমন এই মানে বাস্তব ব্যবস্থাপনার টিকা দেওয়ার, অন্যভাবে মনস্তাত্ত্বিকভাবে তৈরি করার জন্য অনেকগুলো জায়গায় কিন্তু কাজ করতে হবে। শুধু মানে এটি তো মাইক দিয়ে বললেই হবে না যে টিকা দেওয়া হচ্ছে, আপনারা চলে আসুন টিকা নিন, তা তো আসবে না। যে মানুষটার অ্যাজমা রয়েছে, তার ভয় আমি টিকা নিয়ে তো মরে যাব না, তাকে তো নির্ভরতা দেবে কে? তো এটি রাজনৈতিক নেতার দায়িত্ব নয়, ওটা পেশাজীবীদের দায়িত্ব। অতএব যদি বাংলাদেশ অ্যাজমা সোসাইটি যদি তারা লিখিত পরিতভাবে গাইডলাইনটা দেয় যে হ্যাঁ, যার অ্যাজমা আছে সে নিতে পারবে না, কে নিতে পারবে না? যার প্রচণ্ড শ্বাসকষ্টে শরীরে অক্সিজেন কমে যাচ্ছে, তার আপাতত নেওয়া উচিত না। দেখুন,
আমরা যারা চিকিৎসা পেশার সাথে যুক্ত, আমি নিশ্চিত প্রত্যেকটি ডাক্তার জি। প্রতিদিন অনেকগুলো অনুরোধ পান যে লোকজন জানতে চায় যে এই আছে, আমি কি টিকা নিতে পারবো কি না। তাহলে এটাকে যদি কালেকটিভলি সম্মিলিতভাবে আমরা অ্যাড্রেস করতে না পারি, জানাতে না পারি, তাহলে কিন্তু মানুষের দ্বিধা দূর হবে না। এবং কেবলমাত্র দ্বিধার অন্ধকার দূর হলেই প্রত্যাশার আলো আসবে, মানুষ টিকা নেবে এবং আমরা জাতিগতভাবে সুরক্ষা পাবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।